আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের 180 পৃষ্ঠার অনুশীলনীর এই 5 নং অঙ্কটা করব। দেখো 5 নং কি বলেছে, একই আকারের একই রকমের কয়েকটি 1 টাকার কয়েন সংগ্রহ করো। কয়েনগুলো যে কোনো একটিকে তোমার খাতার মাঝখানে রাখো। এবার চলো চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো কয়েনগুলো বসাও, অনেকটা ক্যারাম বোর্ডের গুটি সাজানোর মতো। কতে বলেছে, উপরের শর্ত মেনে এক চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কটি কয়েন বসানো যাবে, চিত্রটি সম্পূর্ণ করে তা নির্ণয় করো। দেখো এখানে যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা সম্পূর্ণ করতে হবে। দেখো এখানে মাঝখানে হচ্ছে এই চিত্রটা, এক্সটা হচ্ছে আমাদের মাঝখানে থাকবে এবং এর চারপাশে কয়টা কয়েন বসানো যায় সেটা আমাদের বের করতে হবে। তার আগে দেখো এখানে বলেছে যে 1 টাকার কয়েকটি কয়েন সংগ্রহ করো। যদিও আমি 1 টাকার কয়েন সংগ্রহ করতে পারিনি, আমি 2 টাকার কয়েকটি কয়েন সংগ্রহ করেছি। এবার দেখো আমি একটু দেখে দিচ্ছি। এভাবে দেখো একটা কয়েনকে আমরা মাঝখানে রাখবো, রাখার পরে এই কয়েনের চারপাশ দিয়ে আমরা কয়টি কয়েন বসাতে পারবো সেটা আমরা দেখব। মানে একটা কয়েন যাতে প্রত্যেকটা কয়েন যাতে পরস্পরকে স্পর্শ করে। দেখো এখানে আমি বসাচ্ছি, দেখি পরস্পর স্পর্শ করে আমরা কয়টা কয়েন এখানে বসাতে পারি। এই হচ্ছে কয়েন। দেখো প্রত্যেকটা কয়েন কিন্তু প্রত্যেকটাকেই স্পর্শ করেছে। তাহলে দেখো এখানে কিন্তু আমি এই একটা কয়েন মাঝখানে রেখে পরস্পরকে স্পর্শ করে চতুর্দিকে কিন্তু আমি 6টা কয়েন রাখতে পেরেছি। দেখো আমরা যদি গুণে দেখি 1 2 3 4 5 6 এবং মাঝখানে একটা কয়েন রেখেছি। এভাবে কিন্তু আমরা দেখো একটা কয়েন আরেকটা কয়েনকে স্পর্শ করে আমরা কিন্তু মোট 6টি কয়েন চারপাশে রাখতে পারি। আমাদের যে প্রশ্নের যে বলেছে যে প্রশ্নের শর্ত মেনে এক চিহ্নিত কয়েনকে, অর্থাৎ এটাকে যদি আমরা এক্স ধরি, মাঝখানের এই কয়েনটাকে যদি এক্স ধরি, এই এক্স কয়েনকে স্পর্শ করে তার চারপাশে 6টি কয়েন বসানো যাবে। এবার দেখো আমি কিন্তু কয়েন দিয়ে দেখিয়ে দিলাম। এবার আমরা এই কয়েন দিয়েই চিত্রটা অঙ্কন করে নেব। যদি বইয়ের মধ্যে অর্ধেক চিত্র দেওয়া আছে দেখো, তাহলে এখানে আমরা একটু বইয়ের দিকে যাই। আবার এখানে দেখো বইয়ে হচ্ছে আমাদের এই যে চিত্রটা দেওয়া আছে, এক্স কয়েনটা মাঝখানে থাকবে এবং এর চতুর্দিকে আমাদের কয়েন বসাতে হবে। এখানে 3টা কয়েন বসানো আছে। এবার এই পাশ দিয়ে আর 3টা কয়েন বসালেই কিন্তু আমাদের হবে। তাহলে দেখো উপরের শর্ত মেনে এক চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কটি কয়েন বসানো যাবে, চিত্রটি সম্পূর্ণ করে তা নির্ণয় করো। আমরা একটু ক নম্বরের চিত্রটা করি। এখানে আমার কিন্তু কয়েন স্পর্শ করে রাখাই আছে। আমি এখন একটা কয়েন দিয়েই পরপর দেখবো চিত্রটা আমরা অঙ্কন করি। তাহলে দেখো আমরা প্রথমেই এই যে ক নাম্বারের জন্য আগে আমরা এক্স চিহ্নিত কয়েনটাকে এঁকে নেব। এই হচ্ছে আমাদের এক্স চিহ্নিত কয়েন। এটা হচ্ছে আমাদের মাঝখানের যে কয়েনটা, সেই কয়েনটা। এবার আমরা এর চারপাশে দেখি আঁকবো। একটা কয়েন দিয়ে আমি এঁকে দেখাচ্ছি এর পাশে। দেখো এই যে বইয়ের যে চিত্রটা, এখানে 1 2 3 তিনটা বৃত্ত, অর্থাৎ এই হচ্ছে আমার 1 2 3, এই 3টা বৃত্ত আমি ধরে নিলাম বইয়ের মতো দেওয়া আছে এবং বাকি 3টা আমি এঁকে নিয়েছি। তাহলে এগুলোর নামও আমি দিয়ে দিই 4 5 6। অর্থাৎ এক্স কয়েনকে মাঝখানে রেখে এই এক্স কয়েনকে স্পর্শ করে চতুর্দিকে আমরা 6টি কয়েন রাখতে পারবো। তাহলে ক নাম্বারে আমি এখানে একটু লিখে দিচ্ছি, আমার কিন্তু চিত্রটা আঁকা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো উপরের শর্ত মেনে, এখানে আমি একটু লিখে দিচ্ছি, উপরের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ 6টি
কয়েন বসানো যাবে, কয়েন বসানো যাবে। এবং আমার চিত্রটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার পাশের ক নাম্বারটা হয়ে গেল। এবার আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বারে কি বলেছে দেখো, খ নাম্বারে বলেছে চিত্রের 1, 2 ও 1 চিহ্নিত বৃত্ত তিনটি কেন্দ্রগুলো যোগ করো, যে ত্রিভুজ পেলে তার পরিসীমা 18 সেন্টিমিটার। চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে যদিও আমাদের চিত্রটা এখানে দেওয়া আছে, আমরা বইয়ের চিত্র দিয়েই করব। এখানে এই হচ্ছে আমার তিনটা বৃত্ত, এখানে বলছে 1, 2 আর হচ্ছে x চিহ্নিত বৃত্তের। এখানে আমি একটু ধরে নিচ্ছি এটার কেন্দ্র, এখানে কেন্দ্র, এই হচ্ছে কেন্দ্র। এখন বলেছে বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করে, তাহলে আমি প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র আগে যোগ করে দিচ্ছি। দেখো এই যে যোগ করে দিলাম। কেন্দ্র যোগ করো, যে ত্রিভুজ পেলে তার পরিসীমা 18 সেন্টিমিটার। অর্থাৎ এই যে আমি একটা ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে 18 সেন্টিমিটার। চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই যে মাঝখানে যে সবুজ অংশটা আছে এই অংশের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা এই অংশটা করব, অর্থাৎ খ নাম্বারটা করব। দেখো খ নাম্বারের জন্য আমি চিত্রটা এখানে এঁকে নিয়েছি, আমার এটা একটু এখানে স্পর্শ করে ফেলেছি, এটুকু বাদ দিয়ে দেখো আমরা চিত্রটা হচ্ছে এখানে এই হচ্ছে আমার 1, 2 এবং 1 চিহ্নিত বৃত্ত, এবং বৃত্তের কেন্দ্রগুলো আমি যোগ করে দিয়েছি। এবং এই যে মাঝখানের এই অংশটা হচ্ছে সবুজ রং করা, এই অংশের ক্ষেত্রফলটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে আমি প্রথমেই এই এর নাম দিয়ে দিচ্ছি, যে ত্রিভুজটা অঙ্কন করলাম ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি হচ্ছে সি। তাহলে আমরা দেখো খ নাম্বারে শুরুতে আমরা লিখব 1, 2 ও x চিহ্নিত কয়েন তিনটির কেন্দ্রগুলো, কয়েন তিনটির কেন্দ্রগুলো যোগ করে, কেন্দ্রগুলো যোগ করে এ বি সি ত্রিভুজ পেলাম। এ বি সি ত্রিভুজ পেলাম, যার এ বি বাহু সমান বিসি বাহু সমান এসি। অর্থাৎ যে ত্রিভুজটার তিনটা বাহুই হচ্ছে সমান, অর্থাৎ এ বি বিসি এবং এসি। অর্থাৎ এই এ বি বিসি এবং এসি তিনটা বাহু হচ্ছে সমান। যেহেতু তিনটা বাহুই সমান, তাহলে ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এখানে আমরা তাহলে লিখতে পারি, অর্থাৎ ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা দেখো এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আগে আমাদের এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই যে সমবাহু যে ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য বের করলে কিন্তু আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করি। দেখো প্রতিটি কয়েনের ব্যাসার্ধ, যেহেতু বৃত্ত আমরা জানি এই কয়েনটা যেহেতু একটা বৃত্ত, দেখো এই যে কয়েনটা কিন্তু অবশ্যই একটা বৃত্ত হবে, গোলাকার যে কয়েন, এটা কিন্তু একটা বৃত্ত। তাই যেহেতু বৃত্ত আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এখানে আমরা লিখে নিই প্রতিটি কয়েনের ব্যাসার্ধ আর হলে প্রতিটি কয়েনের ব্যাসার্ধ আর হলে, দেখো প্রতিটি কয়েনের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে দেখো আমরা এ বির দৈর্ঘ্যটা বের করব কিভাবে। দেখো প্রতিটি কয়েনের ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আর, আবার এইখান থেকে এই পর্যন্ত এটাও হচ্ছে আর। অর্থাৎ এই এ থেকে এই পর্যন্ত হচ্ছে আর, যেহেতু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। আবার এখানেও দেখো 2 নাম্বার কয়েনেরও এখানেও দেখো এখান থেকে এই পর্যন্ত এটাও কিন্তু এই কয়েনের ব্যাসার্ধ, অর্থাৎ এটাও হচ্ছে আর। অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো এরকম একইভাবে
সেম ভাবে আমরা যদি বিসিটাও দেখি, এখানে এই পর্যন্ত আর, আবার সি থেকে এই পর্যন্ত এটাও হচ্ছে আর, আবার সি থেকে এই পর্যন্ত এটাও আমাদের আর, আবার এ থেকে এই পর্যন্ত এটাও হচ্ছে আর। তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেখো এই আর আর এই দুটো আর যোগ করলে কিন্তু আমরা এবি বাহুটা পেয়ে যাবো। এখানেও সেম, এই দুটো আর যোগ করলে আমরা বিসি পাবো, আবার এসিটাও সেম ভাবেই পাবো। তাহলে দেখো আমরা বাহুটা, ত্রিভুজের বাহু বের করতে পারি এভাবে, এ বি সমান বিসি সমান এসি। যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, তাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই একই হবে, অর্থাৎ আর যোগ আর সমান হচ্ছে 2r। তাহলে দেখো আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম। আবার আমরা ত্রিভুজের পরিসীমার সূত্র জানি, যেহেতু আমাদের এখানে দেখো বইয়েতে কিন্তু পরিসীমা দেওয়া আছে, এখানে বলা আছে যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা হচ্ছে 18 সেন্টিমিটার। অর্থাৎ এই যে আমাদের যে ত্রিভুজ, এখানে দেখো এ বি সি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে প্রতিটি বাহুর সমষ্টি, তিনটি বাহুর সমষ্টি হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ দেখো এখানে 3 ইন্টু আমাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2r, অর্থাৎ 3 দুগুণে 6r। ত্রিভুজের পরিসীমা পেলাম আমরা 6r। এবার আমরা এখানে প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি, প্রশ্ন মতে 6r সমান হচ্ছে, বইয়ে দেখো আমাদের পরিসীমা এখানে দেওয়া আছে 18 সেন্টিমিটার। তাহলে এখানে এই যে 6r এটাও আমাদের পরিসীমা এবং 18 এটাও হচ্ছে পরিসীমা। তাহলে এখান থেকে কিন্তু আমরা আর এর মানটা বের করতে পারবো, আর সমান 18 ভাগ হচ্ছে 6। সুতরাং আর সমান দেখো 6 দিয়ে 18 কাটলে হয় 3, অর্থাৎ আর এর মান হলো 3। অর্থাৎ আমাদের যে কয়েন, সেই কয়েনের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার পেলাম আমরা। তাহলে এখান থেকে এই 3 সেন্টিমিটার পেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্যটাও বের করতে পারবো। এখন এখানে আমরা এই যে এখানে বাহুর দৈর্ঘ্য, এখানে কিন্তু আমরা আর এর মানটা বসিয়ে দিলেই আমরা কিন্তু ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এখন আমরা এখানে লিখে দিই এবি সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 2 ইন্টু 3। অর্থাৎ যেহেতু এখানে দেখো এই যে আমাদের বাহুর দৈর্ঘ্যটা যেহেতু এখানে 2r ছিল, তাই এখানে 2 ইন্টু আর এর মানটা আমরা বসিয়ে দিলাম। যেহেতু একক এখানে আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, তাই আমরা এখানে সেন্টিমিটার দেবো। 3 দুগুণে 6 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম 6 সেন্টিমিটার। এবার আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। তাহলে স্কয়ার মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। এখন হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এখানে আমি লিখে দিচ্ছি বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য আমরা 6 পেয়েছি, তাই এখানে 6 স্কয়ার বর্গ, যেহেতু একক সেন্টিমিটারে আছে আমরা সেন্টিমিটার দেব। তাহলে এখানে দেখো √3/4 ইন্টু এটাকে যদি আমরা 6 কে যদি স্কয়ার করি তাহলে হয় 36 বর্গ সেন্টিমিটার। 4 দিয়ে 36 কে কাটলে 9 হয়। এখানে হয় হচ্ছে 9√3 বর্গ সেন্টিমিটার। এখন এটাকে যদি আমরা দশমিকে নিয়ে নিই, ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি দশমিকে নিয়ে নিই, যদি 9√3 কে আমরা দশমিকে করি, ক্যালকুলেটরের সাহায্যে যদি দশমিকে নিই, তাহলে হয় হচ্ছে আমাদের 15.59 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের এখানে যে ত্রিভুজটা এবিসি, যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম হচ্ছে 15.59 বর্গ সেন্টিমিটার। এখন দেখো আমাদের এই যে বৃত্তের, এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা বের করব। এখানে এই প্রত্যেকটা বৃত্তাংশ কিন্তু সমান,
একই, মানে এই একটা বৃত্তাংশের ক্ষেত্রফল বের করলেই আমরা এই প্রত্যেকটা বৃত্তাংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এই বৃত্তাংশের ক্ষেত্রফলটা আগে বের করব। যেহেতু এটা একটা আমাদের সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি করে হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি সমবাহু বলে ত্রিভুজ সমবাহু বলে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাও আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি হয়। এখন তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং এখানে যদি একটু এই যে স্পর্শ করেছে এইগুলোর নাম যদি আমরা একটু দিয়ে দিই, এটার নাম যদি আমরা ডি দেই, এখানে যদি আমরা ই দেই, এটা যদি এফ দেই, তাহলে আমরা এখন প্রতিটা বৃত্তাংশের ক্ষেত্রফল বের করব। অর্থাৎ বৃত্তাংশগুলো হচ্ছে এ ডি এফ, বি ই বি ডি এবং হচ্ছে ই সি এফ। এই ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল সমান হবে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, যেহেতু 60 ডিগ্রি কোণ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ডি এফ বি ডি ই এবং যে সিই এফ বৃত্তাংশের ক্ষেত্রফল সমান হবে, বা বৃত্তকলার ক্ষেত্রফল সমান হবে। বৃত্তকলার ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা এখন এই বৃত্তকলার ক্ষেত্রফল যে কোনো একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। তাহলে আমরা এ ডি এফ এই বৃত্তকলাটা ক্ষেত্রফল বের করব। এ ডি এফ বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। এই যে আমাদের থিটার মান হচ্ছে 60 ডিগ্রি বাই হচ্ছে 360 ডিগ্রি ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মানটা দেখো আগে আমরা বের করেছি, আর এর মানটা হচ্ছে আমাদের 3 বের করেছিলাম, 3 স্কয়ার। অর্থাৎ দেখো এই যে অপর পেজে যদি আমি দেখিয়ে দিই, এখানে আর এর মানটা আমরা 3 পেয়েছিলাম। তাহলে এখানে আমরা ওই আর এর মানটাই ব্যবহার করব। এই তো বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ সেন্টিমিটার হয়। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, তাহলে যদি ক্যালকুলেটর একটু দেখিয়ে দিই, এখানে ক্যালকুলেটরে যদি একটু দেখিয়ে দিই, আমরা দেখো 60কে ভাগ দিব হচ্ছে 360 দিয়ে, ভাগ করলে হয় 0.167। আমি 3 ঘন পর্যন্ত নিলাম, ইন্টু 3.1416 ইন্টু 3 কি স্কোয়ার করলে হয় 9। এবার এই সবগুলো আমি আবার গুণ করে দিব। এখন এখানে দেখো আমার এটার উঠানোই আছে, এর সাথে আমি গুণ দিব 3.1416 ইন্টু 9 করলে দেখো হয় 4.7124। এটা করলে হয় 4.7124 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমি এখানে একটা বৃত্তকলার ক্ষেত্রফল পেয়েছি, কিন্তু আমার চিত্রে কিন্তু এখানে 3টা বৃত্তকলা আছে। অর্থাৎ এই একটা বৃত্তকলার ক্ষেত্রফলকে আমি 3 দিয়ে গুণ দিলেই কিন্তু আমি 3টা বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখে দিব যে এডিএফ বিডিই ও হচ্ছে সিইএফ বৃত্তকলার মোট ক্ষেত্রফল সমান, দেখো এটাকে আমরা 3 দিয়ে গুণ করলে, যেহেতু 3টা বৃত্তকলা এখানে, তাই 3 দিয়ে গুণ করলে আমার মোট ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে 3 গুণন হচ্ছে 4.7124। দেখো এখানে আমার এই যে উঠানোই আছে, এটাকে আমরা গুণ দিয়ে দিব, 3 দিয়ে গুণ দিলে হয় 14.1372 বর্গ সেন্টিমিটার। এখন দেখো আমি যদি আবার একটু চিত্রের দিকে যাই, এখানে আমি এই যে 3টা বৃত্তকলার ক্ষেত্রফল পেয়েছি, আবার সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটাও পেয়েছি। এখন এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই 3টা বৃত্তকলার ক্ষেত্রফল আমি বাদ দিলেই এই সবুজ অংশের ক্ষেত্রফল আমি
পেয়ে যাব। তাহলে এখন আমরা সবুজ অংশের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখন লিখে দিই, সুতরাং সবুজ অংশের ক্ষেত্রফল, সবুজ অংশের ক্ষেত্রফল, সমান হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ হচ্ছে এই যে তিনটা বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এখানে আমি সরাসরি লিখে দিব। দেখো এই যে এবিসি এর ক্ষেত্রফলটা আমি পেয়েছি হচ্ছে 15.59। তাহলে এখানে আমি লিখব হচ্ছে 15.59 বিয়োগ হচ্ছে যে তিনটা বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে 14.1372 সমান, দেখো বিয়োগ করলে হয় 1.4528। দেখো এখানে যদি আমি একটু ক্যালকুলেটারও যদি দেখিয়ে দিই, এখানে 15.59 বিয়োগ হচ্ছে 14.1372। দেখো বিয়োগ করলে হয় 1.4528 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ দেখো এই যে আমার যে গাঢ় এই যে সবুজ অংশটা, এই অংশের ক্ষেত্রফল হচ্ছে 1.4528 বর্গ সেন্টিমিটার। এবার আমরা গ নাম্বারে চলে যাব। দেখো এবার আমরা গ নাম্বার করব। গ নাম্বারে বলেছে খাতায় চিত্রের যে কোনো একটি কয়েনের ছাপ দিয়ে বৃত্ত বানাও, তারপর বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো। দেখো এখানে আমরা ধরে নিচ্ছি, আমরা এই আমাদের ইচ্ছা মতো একটা বৃত্ত এঁকে নিলাম। এটাই আমরা ধরে নেব যে কয়েন, একটু বড় করে এঁকে নিচ্ছি। এই যে আমি একটা বৃত্ত এঁকে নিলাম, আমি ধরে নিলাম এটাই হচ্ছে আমার বৃত্ত। কেন্দ্রটা আমি একটু চিহ্নিত করে রাখলাম এখানে আমার বোঝার সুবিধার্থে। এখন এটা কেন্দ্র বের করার জন্য শুরুতে আমরা এই বৃত্তের মধ্যে দুইটি জ্যা অঙ্কন করব আমরা। দেখো এখানে আমরা বৃত্তের দুটি জ্যা অঙ্কন করি। এই হচ্ছে একটা জ্যা এবং এই পাশ দিয়ে আমি আরেকটা জ্যা অঙ্কন করলাম। এই হচ্ছে আমার আরেকটা জ্যা। এই হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি। এবার আমি এই জ্যা দুটিকে সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করব। প্রথমে আমি এই এ বি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করব। দেখো সমদ্বিখণ্ডিত করার জন্য আমার এই এ বি জ্যায়ের অর্ধেক বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ আঁকবো। আমি প্রথমে এই পাশে এবং এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম এবং ওই একই মাপ নিয়ে এই পাশ থেকেও আমি এই পাশে বৃত্তচাপ আঁকবো। এবার এই দুটো আমি যোগ করে দিই। দেখো এই যে দেখো আমি যোগ করে দিলাম, আমার কেন্দ্র কিন্তু এখানে ছিল। এবার হচ্ছে আমি সেম ভাবে এসি যেটাকেও সমদ্বিখণ্ডিত করব। দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে এবং এই পাশে দুই পাশে দুটি বৃত্তচাপ এঁকে নিলাম। ওই একই মাপ নিয়ে আবার এই যে সি থেকে এইখানে একটা আবার এই পাশে কেটে নিলাম। এবার এটাকেও আমরা যোগ করে দিব। দেখো এটা কিন্তু আমার যে বৃত্তের যে কেন্দ্র আমি কিন্তু চিহ্নিত করে রেখেছিলাম, আমার কিন্তু সেখান দিয়ে গেছে। আমরা যদি একটু দেখি, এই যে জ্যা দুটি কিন্তু পরস্পর, আমরা ধরে নেই জ্যা দুটি যে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর উ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই উটাই হচ্ছে আমাদের যে কয়েন, সেই কয়েনের কেন্দ্র। এবার আমি একটু এখানে বর্ণনা লিখে দিব। বৃত্তটিতে আমরা এখানে বৃত্তই লিখে নিচ্ছি, কয়েন আর লিখছি না। এটা হচ্ছে আমার গ নাম্বারের চিত্র। এখানে আমি লিখে নিচ্ছি বৃত্তটিতে দুটি জ্যা এ বি ও এসি আঁকি। এ বি ও এসি জ্যা দুটিকে এ বি ও এসি জ্যা দুটিকে সমদ্বিখণ্ডিত করি, দুটিকে সমদ্বিখণ্ডিত করি। এই সমদ্বিখণ্ডক দ্বয় এবারে হচ্ছে এই যে আমার যে সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর উ বিন্দুতে ছেদ করে। তাহলে আমি এখানে লিখব এই সমদ্বিখণ্ডক দ্বয় সমদ্বিখণ্ডক
দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করে। তাহলে উই হলো বৃত্তটির কেন্দ্র। তাহলে এখানে লিখে দেব, তাহলে ও ই হলো বৃত্তটির কেন্দ্র। দেখো আমি বর্ণনাটা লিখলাম, আমি গ নাম্বার হয়ে গেল। এবার আমরা ঘ নাম্বারে যাব। দেখো ঘ নাম্বারে কি বলেছে, ঘ নাম্বারে বলেছে যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গুণিতক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত আঁকো। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। এখানে বলছে যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গুণিতক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত আঁকো। যে কোনো একটি কয়েনের, অর্থাৎ আমরা এখানে যে আমাদের যে এক চিহ্নিত যে কয়েনটি, এই কয়েনটির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স কয়েনটির ব্যাসার্ধ হচ্ছে আর। দেখো ঘ নাম্বার, ধরি এক্স কয়েনটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর। এবার এখানে দেখো বলেছে কয়েনের ব্যাসার্ধের গুণিতক, অর্থাৎ আমরা এখানে আর এর গুণিতকটা লিখব। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি আর এর গুণিতক 2r। এখন 2r ব্যাসার্ধের 2r ব্যাসার্ধের দুটি বৃত্ত আঁকি। 2r ব্যাসার্ধের দুটি বৃত্ত আঁকি যারা বহিঃস্পর্শ করে, যারা বহিঃস্পর্শ করে। দেখো আমরা কিন্তু একটা কয়েনের কেন্দ্র কিন্তু আমরা এখানে বের করেছিলাম। এখন এই কয়েনের কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ পরিধি পর্যন্ত মাপ নিয়ে আমরা দুটি বৃত্ত আঁকবো। দেখো এই যে মাপ নিয়ে নিলাম, এটা কিন্তু আমাদের এক্স চিহ্নিত ধরে নিয়েছিলাম, যেটা আমাদের এক্স চিহ্নিত যে কয়েন, সেই কয়েনের কেন্দ্র। এখন এই মাপ নিয়ে আমরা দুটি বৃত্ত আঁকবো ঘ নাম্বারের জন্য। দেখো এখন আমরা এখানে দুইটি মাপ নিয়ে দুটি বৃত্ত আঁকি। এখানে এখন এই পাশে আরেকটা বৃত্ত আঁকবো, যাতে এই বৃত্তটা আগের বৃত্তটাকে স্পর্শ করে, ওই একই মাপ নিয়ে। এখন এই যে আমি এঁকে নিলাম। এখন এখানে দেখো এই যে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এটা ধরে নিলাম। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এ এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। এবার আমরা এই কেন্দ্র দুটি যোগ করে দেব। তাহলে দেখো এখানে কিন্তু আমরা বলেছিলাম যে এই গুণিতক ব্যাসার্ধের, অর্থাৎ এই যে এখন 2r ব্যাসার্ধের, অর্থাৎ এখানে এ থেকে এই পর্যন্ত এই ব্যাসার্ধটা হচ্ছে 2r, আবার এই বি থেকে এই পর্যন্ত এই ব্যাসার্ধটাও হচ্ছে 2r। তাহলে আমাদের দেখো চিত্র অঙ্কন করা হলো। এবার আমরা এখানে একটু লিখে নিব যে আমরা জানি দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। অর্থাৎ যদি দুটি বৃত্ত বাহিরে স্পর্শ করে তাহলে তাদের দুটি কেন্দ্রের দূরত্ব হবে ওই কেন্দ্র দুটির ব্যাসার্ধের, ওই বৃত্ত দুটির ব্যাসার্ধের যোগফলের সমান। অর্থাৎ এই যে এ বৃত্তের ব্যাসার্ধ সমান যোগ হচ্ছে বি বৃত্তের ব্যাসার্ধ।
অর্থাৎ 2r যোগ 2r, অর্থাৎ তাহলে আমরা এখানে দূরত্বটা হচ্ছে যেহেতু এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের AB, তাহলে আমরা এখানে লিখতে পারি AB সমান হচ্ছে, দেখো এখানেও হচ্ছে এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে 2r, আবার B থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে 2r, তাহলে এখানে আমরা AB সমান লিখতে পারি 2r যোগ হচ্ছে 2r, দুটো যোগ করলে হয় 4r। এখন দেখো এই 4rটাকে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু 2r, 2 ইন্টু 2r, অর্থাৎ দেখো বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। দেখো আমাদের এখানে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এই বৃত্ত দুটার ব্যাসার্ধ কিন্তু এই যে r 2r, অর্থাৎ তাহলে কিন্তু আমাদের এখানে যেটা বলেছে যে প্রমাণ করো যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে কিন্তু আমরা সেটা প্রমাণ করা হয়ে গেছে। দেখো এই যে সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ, প্রমাণিত। তাহলে এর মধ্য দিয়ে কিন্তু আমাদের 5 নং এর যে ক খ গ ঘ চারটাই কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এই যে আমাদের ঘ নাম্বারটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।